আর্চিকর থেকে তাকে সরিয়ে বারাসাত মেডিকেল কলেজে প্রিন্সিপাল হিসেবে পাঠানো হয়েছিল, কিন্তু সেখানে তাকে গো ব্যাক স্লোগান। বারাসাত মেডিকেল কলেজ সুহৃতা পালকে চায় না, গো ব্যাক স্লোগান। সেখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, কি খবর রয়েছে? আর কখন সুহৃতা পাল তিনি সেখানে যান? আগে আগে একবার অ্যাম্বিয়েন্সটা একবার শুনে নি। জিয়াউলের সঙ্গে কথা বলার আগে একবার শুনে নি, যখন সুহৃতা পাল গিয়েছিলেন সে সময় কি হয়েছে। জিয়াউল আমার সঙ্গে রয়েছে। জিয়াউল, এই গো ব্যাক স্লোগান দিচ্ছে কারা, এবং ওখানে যারা কর্তৃপক্ষ রয়েছে অর্থাৎ অন্য যারা আধিকারিকরা যারা রয়েছেন তারাই বা কি বলছেন? এখন তারা এই ব্যাপারে এখন পর্যন্ত মুখ অর্থাৎ গতকালকেও দেখা গেছিল এই সুহিতা পাল যখন এই বারাসাত প্রিন্সিপাল পদে তিনি একেবারে যোগদান করেন, সেই সময় কিন্তু বেশ কিছু পড়ুয়া অর্থাৎ এই মেডিকেল কলেজের পড়ুয়া এবং নাগরিক সমাজ বলে একটি সংগঠন, তারা বেশ কয়েকজন এসে একেবারে গো ব্যাক স্লোগান দেয় এই সুযোগকে ঘিরে। আজকেও কিন্তু সেই একই অবস্থা, অর্থাৎ একেবারে সামনে এবং এই যে প্রিন্সিপালের ঘর ঠিক নিচে সেখানেও কিন্তু তারা গো ব্যাক স্লোগান দেয়। এই সুহিতা পাল একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত, আরজি করে যখন ছিলেন প্রশ্ন ফাঁস থেকে শুরু করে একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত। তিনি কিভাবে আবার বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব দেওয়া হলো, ফলে তাকে এখান থেকে বহিষ্কার করতে হবে, তাকে এখান থেকে সরাতে হবে, না তাহলে দীর্ঘ আন্দোলন চলবে, এমনটা হুঁশিয়ারি দিয়ে রাখলেন। ফলে আজকেও কিন্তু বারংবার গো ব্যাক স্লোগান এবং প্লাকার্ড নিয়ে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখায় নাগরিক সমাজ এবং বেশ কিছু পড়ুয়া। ফলে এই ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো মুখ খুলতে চায়নি এবং প্রিন্সিপাল নিজেও কোনো মুখ খুলতে চাননি। ফলে একটা চাপা উত্তেজনা রয়েছে হাসপাতাল মেডিকেল হাসপাতাল। সুহৃতা পাল বলেছেন ফার্স্ট ইয়ারের কোন স্টুডেন্টদেরকে এখানে রাখা যাবে না, হোস্টেল খালি করে দাও। উনি এসেই এখানে দুর্নীতি শুরু করে দিলেন। আমাদের একটাই প্রশ্ন এবং দাবি গোটা বারাসাতবাসীর পক্ষ থেকে যে সুহৃতা পালকে এখানে রাখা যাবে না। এই সুহৃতা পাল যেখানে কোথাও জায়গা পায়নি, আরজিকর থেকেও বিতাড়িত, সেই জঞ্জাল কেন বারাসাতে এলো? আমাদের একটাই প্রশ্ন, গো ব্যাক সুহৃতা পাল, এখানে সুহৃতা পালকে আসতে দেওয়া যাবে না। 14ই আগস্ট আমাদের রাজ্যে আরো একটি ঘটনা ঘটে গিয়েছিল। বর্ধমানের নান্দুরিতে এক মহিলা এক তরুণীকে খুন করা হয়েছিল। তার নলিকাটা দেহ, গলার নলিকাটা দেহ উদ্ধার হয়েছিল তার। তো সেই ঘটনার মূল অভিযুক্ত অজয় টুডু, তাকে গ্রেপ্তার করা হয়েছে পাঁশকুড়া থেকে। 10 দিনের মাথাতেই মূল অভিযুক্ত গ্রেপ্তার। 14ই আগস্ট নামদুরে তরুণী খুন হয়েছিলেন, আদিবাসী তরুণী, তার নলিকাটা দেহ উদ্ধার হয়েছিল। তো সেই ঘটনায় মূল অভিযুক্ত অজয় টুডুকে কিভাবে গ্রেপ্তার করা সম্ভব হলো 10 দিনের মধ্যে? কোথা থেকে কিভাবে গ্রেপ্তার করা হলো? কে এই অজয় টুডু? আমার সঙ্গে শরদিন্দু রয়েছেন, প্রতিনিধি বলতে পারবেন। শরদিন্দু, দেখো পুলিশ খুন হলো এবং যে খুনি তাকে তার পূর্ব পরিচিত এবং প্রথমেই কিন্তু পরিবার সূত্রে এবং এই প্রিয়াঙ্কার বন্ধু বান্ধবদের সূত্রে জানতে পারে যে অজয় টুডুর সঙ্গে তার একটা সম্পর্ক ছিল, বন্ধুত্বের সম্পর্ক ছিল। তাই এই ঘটনায় অজয় টুডুর হাত থাকতে পারে বলে পুলিশ প্রথমেই জানতে পারে এবং তার বাড়িতে পাঁশকুড়ায় খোঁজ নিয়ে জানা যায় যে সে বাড়িতে নেই। এরপর থেকে কিন্তু জেলা পুলিশের পক্ষ থেকে প্রথমে 9 সদস্যের এবং পরে 20 সদস্যের একটি সিট গঠন করা হয় এবং সেই সিটের যে আধিকারিকরা ছিলেন তারা জোরদার তদন্ত করে এবং কি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, একদম পুরো জেলা পুলিশ তাহলে একসঙ্গে কাজ করেছিল পূর্ব বর্ধমান জেলা পুলিশের সঙ্গে এবং সেখানে একদম ঘাঁটি গেড়েছিল জেলা পুলিশের বেশ কয়েকটা টিম। প্রথমে তাকে ধরার একটা সম্ভাবনা তৈরি হলো, সে যা দেখা যায়, কিন্তু তৃতীয়বারের বেলায় গতকাল সন্ধ্যায় তাকে পুলিশ গ্রেপ্তার করতে সমর্থ হয় এবং তাকে তারপরে পূর্ব বর্ধমান জেলায় নিয়ে আসা হয়। 14 তারিখে একটা ঘটনা হয়েছিল, একটা মেয়ের মার্ডার হয়েছিল। রাত্রে আমরা অ্যাকিউজকে ধরতে পেরেছি। আমরা ওকে ধরেছি পাঁশকুড়া থেকে, যেটা আমরা আগে বলেছিলাম এটা পার্সোনাল ম্যাটার ছিল, মেয়েটির ওই ছেলেটির সঙ্গে রিলেশন ছিল। আশা করছি নেক্সট কিছুদিনের মধ্যে সব করে চার্জশিট দিয়ে এটার কাস্টাডি ট্রায়াল করার চেষ্টা করব এন্ড আমরা চেষ্টা করব কি ছেলের ম্যাক্সিমাম পানিশমেন্ট হয়। খাস কলকাতায় এক টেলি অভিনেত্রী শ্লীলতাহানির অভিযোগ এবং যার বিরুদ্ধে অভিযোগ তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি রৌনক রয়েছেন, রৌনকের সঙ্গে একবার কথা বলবো। রৌনক, কি হয়েছিল ঘটনা? শ্লীলতাহানির অভিযোগ কোন থানায় দায়ের করা হয় এবং কিভাবেই বা তাকে গ্রেপ্তার করা সম্ভব হলো? দেখা একেবারেই গতকাল টলিউড অভিনেত্রী তিনি একটি অভিযোগ করেছিলেন, তিনি গাড়ি নিয়ে যখন বেরিয়েছিলেন ঠিক তখনই এক বাইক আরোহী তার গাড়িতে ধাক্কা লাগে এবং পরবর্তীতে সেই বাইক আরোহী অভিনেত্রীকে থামার জন্য করে। অভিনেত্রী না থামলে সেই অভিনেত্রী গাড়ির ওপর চড়া হয় বাইক আরোহী। তাই নয়, গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয় এবং শ্লীলতাহানি করার মতো অভিযোগ তিনি দায়ের করেছিলেন টালিগঞ্জ থানায়। পরবর্তীতে সেই বাইক আরোহীকে আটক করেছে টালিগঞ্জ থানার পুলিশ এবং এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করার পর কিন্তু গ্রেফতার করা হয় 29 বছরের এই বাইক আরোহীকে। তাই নয়, এই বাইক আরোহী আবার কিন্তু লিখিত অভিযোগ দায়ের করেছে টালিগঞ্জ থানায়। তিনি অভিযোগে লিখেছেন যে এই অভিনেত্রী তাকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, সেই কারণেই তিনি তাকে দাঁড়াবার জন্য অনুরোধ করেছিলেন। গোটা ঘটনা কিন্তু এখন টালিগঞ্জ থানার তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে গ্রেফতার হওয়া ব্যক্তির যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু লিখিতভাবে থানার তরফ থেকে নেওয়া হয়েছে এবং অভিনেত্রীর অভিযোগ যে গতকাল 6টা থেকে 6:30 নাগাদ এই ঘটনা ঘটে। একবারে ভর সন্ধ্যেবেলায় কলকাতার বুকে শ্লীলতাহানির মতো একটি অভিযোগ তিনি সামনে এনেছেন এবং তার উপরে চড়াও হয়েছে এবং যেহেতু আশেপাশে এলাকা বাসিন্দারা ছিলেন তার কারণে কিন্তু তিনি সেইখান থেকে উদ্ধার হতে পেরেছেন, এমনটাই কিন্তু চাঞ্চল্যকর দাবি করেছেন এই টলিউড অভিনেত্রী। গোটা বিষয়টি কিন্তু এখনো টালিগঞ্জ থানার পুলিশ খতিয়ে দেখছে। অতুলুদা, ধন্যবাদ। অসমের ঘটনা, এক ধর্ষণ অভিযুক্ত তাকে নিয়ে যাওয়া হয়েছিল, পুলিশ হেফাজতে ছিল এবং পুলিশ হেফাজতে থাকাকালীন তাকে নিয়ে যাওয়া হয়েছিল প্লেস অফ অকারেন্সে, অর্থাৎ কোথায় এই ঘটনা সে ঘটিয়েছে। এবং সেখানে যখন তাকে নিয়ে যাওয়া হয় তখন পুলিশের হাত থেকে সে পালাতে যায়। পালানোর জন্য সে একটা জলা ছিল, সেই জলায় সে ডুব দিয়ে সেখান থেকে পালাতে যায়, কিন্তু ডুবে মৃত্যু হয় তার। আরো ডিটেলে জানবো, আমার সঙ্গে রয়েছে অসম থেকে নিলয় রয়েছেন প্রতিনিধি। নিলয়, কি হয়েছিল? অতনু যে বললে ঠিক এটাই ভাষ্য হলো পুলিশে কালকে দুপুরে তফাজ্জুল ইসলামকে ধরে আর তফাজ্জুলের সাথে শাহিদুলকে ধরে। তো পরে এটা স্পষ্ট হলো, পুলিশও বললো, ডিজিপিও বললেন যে তফাজ্জুল এই পুরো ঘটনাতে জড়িত। তফাজ্জুল বাইক চালিয়ে এসেছিল, বাইকের পেছনে গোলাপউদ্দিন আর ফরিদুল ছিল। গোলাপউদ্দিন আর ফরিদুল এখনো পলাতক। তফাজ্জুলকে ধরা হলো পুলিশ হেফাজতে রাখা হলো, সারা রাত ইন্টারোগেশন হলো। আর পুলিশের ভাষ্য মতে আজকে প্রায় সকাল 2:30-3টা নাগাদ ওই প্লেস অফ অকারেন্সে যেখানে ঘটনা হয়েছিল সেখানে নিয়ে যাওয়া হয়েছিল, পুলিশের বাহিনী ছিল। আর তারপরে ওখানে গিয়ে সিন রিক্রিয়েট করার সময় সুযোগ সুবিধা বুঝে ওখান থেকে পলায়ন করার জন্য তফাজ্জুল হ্যান্ডকাফ সহিত ওই জলাশয়ে ঝাঁপ মারে, আর ঝাঁপ মারার পরে ওকে ডোবে। তারপরে এসডিআরএফ এর বাহিনী আসে, ডোবারও আসে। তারপরে 2 ঘন্টা তালাশি অভিযানের পরে তফাজ্জুলের মৃতশরীর বার করার পরে এখন সিভিল হসপিটাল, নওয়াব সিভিল হসপিটালে আনা হয়। কিন্তু সমানভাবে এখন তফাজ্জুলের মৃত্যুর পরে তফাজ্জুলের যে জানাজা, তফাজ্জুলের গ্রামবাসীরা সেই জানাজাতে যাবেন না বলে জানিয়েছেন। সাথে তফাজ্জুলকে বলেছেন কোনো গ্রামের যে কবরস্থানে কবর দিতে দেওয়া হবে না তফাজ্জুলকে। তো ওখানে স্থানীয় যে মুসলমান আছে তার সবই কিন্তু একত্রিতভাবে এসে বলেছেন যে এই ঘটনা নিন্দনীয়, পুরো আসামে এই ঘটনার চর্চা হয়েছে। সেই গতিকে সেই গ্রামবাসীরা তফাজ্জুলের জানাজাতে এখনো অংশগ্রহণ করবেন না। আর সাথে ফরিদুল যে কাঠমিস্ত্রি আর ফরিদুলের সাথে যে সালাউদ্দিন এক নাপিত, এই দুজন এখনো পলাতক। আরেকটা কথা বলা এখানেই চলে যে কালকে মুখ্যমন্ত্রী ভাষ্যতে বলেছিলেন যে এই যে ঘটনা, এই ঘটনা কেবলমাত্র নিন্দনীয় না, গ্রহণযোগ্য না, এটার কিন্তু এক নির্ণয় বা এক ন্যায়তে খুব তাড়াতাড়ি পৌঁছাতে হবে আর খুব ক্ষিপ্রতর এই ন্যায় প্রসেসটা হবে। আর তারপরেই কিন্তু আজকে সকালে এই ঘটনা। ধন্যবাদ। একটা স্কুলের ছবি দেখাই আপনাদের, বসিরহাটের স্কুল, প্রাইমারি স্কুল, 100 জন পড়ে এই স্কুলে। দেখুন একবার স্কুলের অবস্থা। স্কুলের পরীক্ষা ছিল, কি করে পরীক্ষা হবে কি করে স্কুলের যদি এই অবস্থা হয়? চেয়ার, টেবিল, বেঞ্চ, আলমারি সবই তো জলে ভাসছে, তাহলে পড়ুয়ারা পরীক্ষা দেবে কিভাবে? এমন অবস্থা, 15 দিনের জন্য স্কুল ছুটি দিয়ে দিতে হলো। অনুপম রয়েছেন প্রতিনিধি আমার সঙ্গে। অনুপম,
একটা স্কুল, সেই স্কুলের পরীক্ষার জন্য রীতিমতো পড়াশোনা করছেন সবাই, টিচাররা সবাই তৈরি হয়ে আছে, আচমকা বৃষ্টি, সেই বৃষ্টিতে স্কুল যাচ্ছে ভেসে, পরীক্ষা বন্ধ। পরীক্ষা তো বন্ধ শুধু নয়, স্কুলে ক্লাসও করা যাবে না, 15 দিনের জন্য স্কুল ছুটি দিয়ে দিতে হলো। এই অবস্থা কেন? হ্যাঁ দেখো অতনুদা, এই যে বসিরহাটের 19 নম্বর ওয়ার্ডের এখানে যে যে স্কুল, প্রাইমারি স্কুল, এখানকার যে নেওড়া প্রাইমারি যে স্কুল বিদ্যালয়, সেই স্কুলের বৃষ্টির জল জমে এতটাই বাজে অবস্থা যে সেই স্কুলের শুধু গ্রাউন্ড না, স্কুলের ভেতরে একদম জল। তাহলে আমরা যখন ছবি তুলতে গেছি আমাদের হাঁটু পর্যন্ত জল, তার মানে শিশুদের কিন্তু প্রায় বুক সমান জল কিন্তু প্রায় প্রতিটা স্কুল ঘরে এবং টিচার্স রুমে পর্যন্ত কিন্তু যেসব কাগজপত্র সেসব ভাসছে এবং ড্রাম ভাসছে। আমরা কিন্তু সেই সব ছবি তুলেছি। কল, যেসব টিউবওয়েল, সেই টিউবওয়েলও কিন্তু প্রায় অর্ধেক জলে ভর্তি হয়ে রয়েছে এবং যে কারণে এই যে সাপ এবং পোকামাকড় কিন্তু স্কুলের ভেতর দিয়ে কিন্তু ঘুরে বেড়াচ্ছে এবং এইসব ছাত্রছাত্রীদের নিরাপত্তার কারণেই কিন্তু স্কুল কর্তৃপক্ষ এবং যে হেডমিস্ট্রেস তিনি কিন্তু বাধ্য হয়েছে ছাত্রছাত্রীদেরকে ছুটি দিতে এবং এই অবস্থার কারণে কিন্তু যে পরীক্ষা, সেই পরীক্ষাটা পর্যন্ত নেওয়া যায়নি। এখন এই স্কুলের কর্তৃপক্ষ তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে এবং বসিরহাট যে পৌরসভার সঙ্গে থাকো, গার্জেনরা কি বলছেন, তাদের কি অবস্থা, পড়ুয়া টিচাররাই বা কি বলছেন, একবার শোনা যাক। ছুটি জল এর জন্য। জল কি হয়েছে? স্কুল ডুবে গেছে। স্কুল ডুবে গেছে। এখন স্কুলে হাঁটু সমান জল, স্কুলে তো যাওয়াই যাচ্ছে না, পরীক্ষাও বন্ধ, স্কুলও হয় না কোনোদিন। এই জলের জন্য স্কুল বন্ধ? হ্যাঁ। আপনারা কি চাচ্ছেন? স্কুলটা যাতে ঠিক হয়, জল টল যাতে না ওঠে, বাচ্চারা যাতে যেতে পারে। হাঁটু সমান জল দিয়ে তো হেঁটে যাওয়া যায় না, কাদা ভর্তি স্কুলটা যাতে ভালো হয় সেটাই চাই। স্কুলটার অবস্থা আপনারা তো দেখতেই পাচ্ছেন, চারিদিকে স্কুলের বিদ্যালয়ে ঢোকার পর থেকে স্কুলের নিচে বাথরুম, রান্নাঘর, কলতলা, অফিস ঘর, ক্লাসরুম সবই তো জলমগ্ন হয়ে আছে। জলটা যে পাস হয়ে যাবে সেই ব্যবস্থাটা এখানে নেই। দ্বিতীয় পর্বে পরীক্ষাটাও নিতে পারেনি বাচ্চাদের এই জল জমার জন্য। জানিয়েছি, পৌরসভা চেয়ারপারসনকে জানানো হয়েছে, আমাদের বারাসাত ডিপিএসসি চেয়ারম্যানকে, এসআইএস কে ফরওয়ার্ড করে করানো হয়েছে। আমি চাইছি এই ওয়ার্ডটা জল নিকাশের ব্যবস্থাটা হোক, আমার বাচ্চারা আবার স্কুল মুখে হোক। এই তো অবস্থা অনুপম, এইভাবে তো একটা শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারে না। তাহলে উপায় কি? কেন কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? হ্যাঁ দেখো অতনুদা, এই যে স্কুলটা যেখানে এই 19 নম্বর ওয়ার্ডের এই স্কুলের আশেপাশে সেখানেও কিন্তু জল জমা। আমরা সেই খবর কিন্তু আমরা 4 আগস্ট করেছিলাম, কিন্তু এই যে স্কুলের যিনি প্রধান শিক্ষিকা তিনি কিন্তু পৌরসভার কাছে আবেদন করেছে যে স্কুলের ভেতরে অন্তত বালি সিমেন্ট দিয়ে উঁচু করে দিতে, যাতে ছাত্রছাত্রীরা স্কুলের মধ্যে এসে তারা স্কুল করতে পারে, তাদের পরীক্ষাগুলো নিতে পারে। যদিও এই বিষয়ে আমরা যখন পৌরসভার পৌর প্রধান অদিতি মিত্র তার সঙ্গে যখন আমরা যোগাযোগ করি, তিনি যেটা জানিয়েছেন যে তিনি অবিলম্বে সেই ব্যবস্থাটাই করবেন যে ওই স্কুলের ভেতরে বালি বা ইট দিয়ে উঁচু করে দেবে, যাতে পরীক্ষা নেওয়া যায় বা ছাত্রছাত্রীরা এসে স্কুল করতে পারে। সেই আশ্বাস কিন্তু দিয়েছে পৌরসভার পক্ষ থেকে। অতনুদা, দেখা যাক। পুরোটাই জল ভর্তি। আপনি জানেন নিশ্চয়ই যে আমাদের পুরো কাজ চলছে, কিন্তু ওখানকার পাড়ার লোকজন কালভার্টটা 4টে জায়গার মুখ আটকে দিয়েছে। সেই জন্যই তো আমরা চেষ্টা করছি, আশা করছি জল সরে যাবে। আমি ওই স্কুলের ভেতরে ব্লিচিং দিয়ে পরিষ্কার করে দেবো সবটাই। ঘাটাল পুরসভার 16 নম্বর ওয়ার্ড, দেখুন কিভাবে যাওয়া আসা করতে হয়। বছরের পর বছর এইভাবেই জল ভেঙে যাতায়াত করতে হচ্ছে এদিক থেকে ওদিক, এবং এটাই যেন অভ্যেস হয়ে গেছে মানুষের, কারণ তারা নিরুপায়। তারা কি করবেন? বেহাল নিকাশি ব্যবস্থা, তারা বারবার অভিযোগ জানাচ্ছেন, তাতেও নিকাশি ব্যবস্থার হাল ফিরছে কোথায়? সুকান্ত প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। সুকান্ত, ন্যূনতম চাহিদা সে অন্তত শুকনো ডাঙায় চলাফেরা করব, শুকনো রাস্তায় চলাফেরা করব, সেটাও সম্ভব হচ্ছে না। একদমই। দেখো অতনুদা, বৃষ্টি হলেই এই যে বেহাল নিকাশি ব্যবস্থা ঘাটাল পৌরসভার 16 নম্বর ওয়ার্ড কোন্নগর এলাকায়,
এই ছবিটা উঠে আসে, যেখানে দেখা যায় জল যন্ত্রণায় মানুষকে পড়তে হয়। শুধু যাতায়াত করার জন্য নয়, এলাকার পাশাপাশি যে দোকানদার আছে তারাও খুব সমস্যায় পড়তে হয়, এবং বাড়ির কিছু বসতি মানুষ রয়েছেন, তাদের রাস্তাঘাট, তাদের বাড়ি যাওয়ার পথ, সেই পথ জল পেরিয়ে তাদেরকে যেতে হয়। তাদের দাবি যে পৌরসভাকে জানিয়েও কোনো ব্যবস্থা নেয়নি পৌরসভা, আর বেহাল নিকাশি ব্যবস্থার জন্য পৌরসভাকেই দায়ী করছেন এলাকার মানুষ। এই বিষয়ে আমরা ঘাটাল পৌরসভার চেয়ারম্যান সুনীল কান্তি বেরার সাথে ফোনে যোগাযোগ করেছিলাম। তিনি অবশ্য বলেছেন যে একটি সমস্যা রয়েছে, দ্রুত এই সমাধানের ব্যবস্থা করবে, কিন্তু এলাকার মানুষ চাইছেন যে দ্রুত ঘাটাল পৌরসভা এই 16 নম্বর ওয়ার্ড কোন্নগর এলাকায় এই যে ড্রেনেজ সিস্টেমের বেহাল অবস্থা, সেই বেহাল অবস্থা থেকে তাদেরকে রেহাই দিক। কারণ বৃষ্টি আসলেই তারা সমস্যায় পড়েন, তাদের রাস্তা জলে ডুবে যায়, সেই মানে খারাপ নোংরা জল পেরিয়ে তাদেরকে যাতায়াত করতে হয়। শুধু এলাকার মানুষ নয়, স্কুল পড়ুয়ারাও তারা স্কুলে যেতে গেলে ওই জল পেরিয়ে যেতে হয়, যার ফলে চরম সমস্যার মধ্যে পড়তে হয়। তারা চাইছেন দ্রুত ঘাটাল পৌরসভা হস্তক্ষেপ করে তাদের এই জল যন্ত্রণা থেকে মুক্তি দিক। অতনুদা, পুরো ওয়ার্ডেরই জল, পুরো 16 নম্বর ওয়ার্ড, 13 নম্বর ওয়ার্ডে কিছু জল গড়িয়ে আসছে, কিছু লোকাল জল পাড়ার। রাস্তা তো নিচু, নিকাশি তো ব্যবস্থা নেই। সমস্যা বলতে গেলে আমি তো এখানে ব্যবসা করছি, ট্যাক্স ভরছি, দোকানে কাস্টমার আসছে না, এই জলের দেখে কাস্টমার আসছে না, ঘুরে চলে যায়।